আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদের অধিবেশন শুরু, কাল ৬ লাখ কোটি টাকার বাজেট দেবেন অর্থমন্ত্রী। করোনায় স্থগিত ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ২১ জুন, ঢাকা, সিলেট ও কুমিল্লায় উপনির্বাচন ১৪ জুলাই। সারা দেশে নয়, করোনার সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের সুপারিশ বিশেষজ্ঞদের। এবার ভাষান্তরে রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে জাতিসংঘ। এবং দেশে ফিরে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা, ভারতে পাচার, তরুণীর ৩ পাচারকারী আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই বাজেটের খবর। শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় এই অধিবেশন। এ অধিবেশনে কাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো সহ করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে এই বাজেটে। সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশনের শুরুর দিন সাম্প্রতিক সময়ের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হক দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রয়াত ব্যক্তিদের জীবন ও কর্মের উপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানান তিনি। এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলো চুপ কেন, সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই। আর যারা মারা গেছে তাদের তার মাগফিরাত কামনা করি। এবং সেই সাথে সাথে এই যে আজকে যারা এই ছোট শিশু বিশেষ করে তারা আহত হয়, তাদের উপর জুলুম, তারা অত্যাচারিত, তারা মা বাবা হারা, এটা সত্যি খুব দুঃখজনক। এই ধরনের ঘটনা চাই না। এখানে যারা অনেক সময় মানবতার এত কথা বলে, কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। এবারের বাজেটে ৩,৮৯,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনাকালীন অর্থনীতিতে ব্যবসায়ী ও উদ্যোক্তারা যখন শুল্ক কর এবং ভ্যাটে নানামুখী ছাড় চাচ্ছেন, তখন এনবিআর এর নতুন এই লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কিত তারা। রাজস্ব আয়ের গতি বাড়াতে কর কাঠামোর প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ তাদের। শারফুল আলমের রিপোর্ট। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে টালমাটাল দেশের ব্যবসা বাণিজ্য। শুধু আমদানি রপ্তানি বাণিজ্য নয়, অভ্যন্তরীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। বিপর্যস্ত অর্থনীতিকে চাঙা করতে শুল্ক ও কর ছাড়ের পাশাপাশি ব্যবসা বান্ধব করনীতি চান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। কর্মসংস্থান সৃষ্টি করবে এবং একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এলডিসি উত্তরণের কথা বলছি। প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি আমাদের জন্য অতি জরুরি। বর্ধিত কর হারের চাপের ভিতরে যাতে কোনো খাতকে না পড়তে হয় সেটি দেখা। উচ্চ আয়ের জনগোষ্ঠীর জন্য যে কর, যেটি গত বছর ৫% কমিয়ে ২৫% করা হয়েছে, এটিকে পূর্বতন পর্যায়ে ৩০% নিয়ে যাওয়া দরকার। রাজস্ব আয়ে করোনা ধাক্কা বাড়ছেই। সোয়া ২ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি অর্থবছরের ৯ মাসে আয় হয়েছে ২.৫ লাখ কোটি টাকা। ৫০,০০০ কোটি টাকার বাজেট ঘাটতি সত্ত্বেও এনবিআরের নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে ৩,০৩,০
30,000 কোটি টাকা, যা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বড় আকারের সংস্কার কার্যক্রম শুরু করা, আমরা সরকারকে অনেকগুলোই এই বিষয়ে দিক নির্দেশনার কথা বলেছি। সরকার করবে কিনা জানি না, হয়তো করবে না। এবং রাজস্বের ব্যাপারে সরকার কেন যেন খুব একটা নমনীয় মনোভাব নিয়ে এগিয়ে, যেটার ফলে যেটা হয়েছে প্রতি বছরই আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু কমে যাচ্ছে। বাজেটের পরিমাণ বাড়বে বলে আমি রেভিনিউকে একটা বিরাট টার্গেট দেবো এবং সেই টার্গেট অর্জন করা যাবে না জেনেও দেব। এতে নানান ধরনের অভিঘাত তৈরি হয় জাতীয় রাজস্ব বোর্ড তখন এই টার্গেট পূরণের জন্য সকল পক্ষ থেকে সব দিক থেকে সমালোচনার শিকার হয়। সরকারি সেবায় ফি ও জরিমানা থেকে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি এবারও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করছেন অনেকেই। সরকারের আয় বাড়াতে নতুন করদাতার পাশাপাশি ঝুলে থাকা কর মামলার দ্রুত নিষ্পত্তিও চান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আসছে বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে অন্তত 3 মাস 3,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীতে আইনজীবীদের এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারি অনুদান যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায় তা নিশ্চিত করতে হবে। মইনুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ঢাকা বার মিলনায়তনে বিএনপি সমর্থক আইনজীবীদের অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। রাজনৈতিকভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করবার একটা চক্রান্ত। ম্যাডামকে তারা জামিন দেবেন না। কেন? কারণ তারা জানেন যে ম্যাডাম যদি বাইরে থাকে তারা তাদের তক্তে তাও একেবারে উড়ে চলে যাবে, তাসের ঘরের মতো সেটা টিকবে না। আসছে অর্থ বছরের বাজেট করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে গুরুত্ব দিয়ে প্রণয়নের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 6 কোটি মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে। এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে, তাদের পারচেজিং পাওয়ার মিনিমামটা থাকতে হলে এই মানুষগুলোকে 15,000 টাকা কমপক্ষে 3 মাসের জন্য এককালীন অনুদান দিতে হবে। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবদল। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার বিএনপি ভীতিতে ভুগছে। আমরা এই দেশে গণতন্ত্র কায়েম করব, স্বাধীনতা রক্ষা করব, সার্বভৌমত্ব রক্ষা করব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনায় স্থগিত থাকা প্রথম ধাপের 371টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে 21 জুন। একই দিনে 11টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনেও ভোট হবে। এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে 14 জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচন। এদিকে জাতীয় পরিচয়পত্রের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের সিদ্ধান্তে গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ভুলুণ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। একরামুল হক সায়েমের রিপোর্ট। বাংলাদেশ নির্বাচন কমিশন। করোনার দ্বিতীয় ঢেউয়ে স্থগিত করা হয়েছিল প্রথম ধাপের 371টি ইউনিয়ন পরিষদ, 11টি পৌরসভার নির্বাচন ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এসব নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব আসনে ভোট গ্রহণ হবে 14 জুলাই। মনোনয়ন দাখিলের শেষ দিন 15 জুন, বাছাই 17 জুন আর প্রত্যাহার করতে হবে 23 জুনের মধ্যে। আমাদের 11টি পৌরসভা, এই সবগুলো ইভিএমেই হবে এবং যে 4টি সংসদীয় আসনের উপনির্বাচন হবে এগুলো ইভিএমে সংগঠিত হবে। যারা ভোটার তারা স্বাস্থ্যবিধি মেনটেন করেন, এই বিষয়ে কমিশন থেকে নির্দেশনা যাবে। এদিকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের উদ্যোগে ক্ষোভ জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আমি আশঙ্কা করি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ, উন্নত স্থানান্তর, সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার অন্তিম যাত্রার আয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা হচ্ছে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। এটি সংবিধানের 119 ধারার পরিপন্থী। এনআইডি কর্মকাণ্ড স্থানান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনারদের সাথে দেখা করেন ইসির কর্মকর্তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 4 খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা হলেন মেজর শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী এবং রিসালদার মুসলেউদ্দিন খান। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি জড়িত ছিলেন তারা। ওই মামলায় তাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। গত বছরের ডিসেম্বরে পলাতক এই 4 খুনির খেতাব স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট। নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আমরা গেজেট আকারে প্রকাশ করলে আপনারা পাবেন। ভাষান্তরে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ মানবিক সহায়তায় যুক্ত হতে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থার 2 সহকারী হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনের সাথে দেখা করে ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য সরকারি উদ্যোগের প্রশংসা করেন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ভাষান্তরের জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধিদের সফর শেষে বুধবার তারা দেখা করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক সহকারী হাই কমিশনার গিলিয়ান ট্রিক্স বলেন, শরণার্থীদের পাশে থাকবে UNHCR। ভাষান্তরের রোহিঙ্গাদের বসবাসের জায়গা কক্সবাজারের চেয়ে ভালো বলেও মন্তব্য করেন তারা। We fully support the government and your honourable Prime Minister and the Minister's policy that the people of Rohingya want to go home, and they should go home to what they call their mother country. That we've spoken to them in Cox's Bazar and in Bhasan Char, and their dream, their aim is to return home. এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন বলেন, 4 বছরও দেশে ফিরতে না পেরে হতাশ রোহিঙ্গারা, যে কারণে তারা ভাষান্তর থেকে পালিয়েছিল। আমরা বললাম ওনাদের রাখাইনে ওনারা বেশি জানিয়ে ফোকাস দেন, তারা অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট রাখাইনে করছেন, এই গানের মাঝিগুলোর নিয়ে দেখান যাতে ওরা ফেরত যায় তার দেশে, এই ব্যবস্থা করার জন্য। আর বললাম যে মিলিটারি গভর্নমেন্ট আসছে, এই সময় একটা সুযোগ হয়েছে, কারণ মিলিটারি গভর্নমেন্ট শুনবে। রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে মিয়ানমারের বর্তমান সামরিক সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে জাতিসংঘের প্রতিনিধি দলকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,694 জনে। মৃতদের মধ্যে 21 জন পুরুষ ও 13 জন মহিলা। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 11 জন। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে 5 জন করে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 20,259টি নমুনা পরীক্ষায় 1,988 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.81%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া এ সময় সুস্থ হয়েছেন 1,914 জন। করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশে নয়, অঞ্চলভিত্তিক কঠোর লকডাউন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি ঢাকার ঝুঁকিপূর্ণ এলাকায় বিধিনিষেধ দেওয়ার কথা বলছেন তারা। তাদের মতে এতে সংক্রমণের হার দ্রুত কমে আসবে, স্বাভাবিক হবে অর্থনীতি চাকাও। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে 2 মাস ধরে চলছে লকডাউন। করোনার সংক্রমণের হার 5% নেমে এলে বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের, কিন্তু সংক্রমণ কখনো বাড়ছে আবার কখনো কমছে। এ অবস্থায় লকডাউন কবে শেষ হবে তা অনিশ্চিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংক্রমণের হার কমিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হারটা কমিয়ে 1-2% নামানো যায় কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেইটার জন্যে আমরা টিকাদান কর্মসূচি চলবে, পাশাপাশি স্বাস্থ্যবিধিটা খুব ভালোভাবে যাতে আমরা মেনটেন করি, এটা আমাদের চালিয়ে যেতে হবে। জীবন ও জীবিকার জন্য যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, একদম লকডাউন যদি কিছুটা শিথিল হয়, আর ওই গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য স্বাস্থ্যবিধিটা স্ট্রিক্টলি মেনে চললে আমার মনে হয় 2 দিকই রক্ষা হবে। সারা দেশে লকডাউন শিথিলভাবে চললেও ব্যাঘাত ঘটছে স্বাভাবিক জীবনযাপনে, ক্ষতির মুখে অর্থনীতি। এই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই পরিকল্পনার কথা জানালেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আহমেদুল কবির। এক্সিট প্ল্যানটা পরিষ্কার, পুরো দেশকে না করে যে সমস্ত জায়গায় আপনার এই কেসগুলি পাওয়া যাচ্ছে সেই জায়গায় লকডাউন প্রয়োজন হলে আরও 12 সপ্তাহ এক্সটেন্ড করা, রোগীর সংখ্যা একদম কমিয়ে নিয়ে আসা। আপনি যখন একদম কমিয়ে নিয়ে আসতে পারবেন
তখন তাদেরকে কিন্তু কন্টেইন করা ইজি। এত লোককে তো আপনি কন্টেইন করতে পারবেন না। এরকম একটি সমন্বিত পলিসি নিয়ে যদি আমরা আগাতে পারি তাহলে কিন্তু অর্থনীতির জায়গাও আমরা কিন্তু অনেক ভালো থাকবো। আদারওয়াইজ এইভাবে যখন সমস্যা তখন রিয়াকশান দেখানো, আবার হাত গুটিয়ে বসে ফেলা, এইভাবে চলতে থাকলে বছরের পর বছর ওয়েভ আসতে থাকবে এবং অর্থনীতিও ড্যামেজ হবে, আমাদের মানুষেরও ক্ষতি হবে। লকডাউনের মতো পরিস্থিতি এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করারও পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হারুনার রশিদ। আজ রাত 12টার পর থেকে 9 তারিখ মধ্যরাত পর্যন্ত জরুরি পণ্য সেবা ছাড়া বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে খুলনা মহানগরীর 3 থানায় 1 সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ সময় খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকার সকল দোকানপাট বন্ধ থাকবে। দুপুরে খুলনায় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নওগাঁ জেলার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সকল হাটবাজার বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 7টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। আগামী 1 সপ্তাহে খুলনা মহানগরের 3টি থানার সকল দোকানপাট, ব্যবসা বাণিজ্য এবং হোটেল, রেস্টুরেন্ট সেগুলি বন্ধ থাকবে। ভারতে পাচার হওয়া তরুণী দেশে ফিরে পুলিশকে জানালেন বিকৃত যৌন নির্যাতনের লোমহর্ষক তথ্য। পাচারের 2.5 মাস পর কৌশলে পালিয়ে আসায় এই তরুণী জানান তার মতো আরও অনেক বাংলাদেশি নারী নির্যাতন সহ্য করে ভারতের নিষিদ্ধ পল্লীতে রয়েছেন। সেই তরুণীর অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক বের হয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এই নির্যাতনের সাথে জড়িত টিকটক বাবু সহ তার সহযোগীরা ভারতের সেখানকার পুলিশের হাতে ধরা পড়ার পর দেশের ভিতরে তাদের দলের বেশ কয়েকজনকে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগের সংস্থা গ্রেপ্তার করে। তাদের দেওয়ার তথ্যে বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। টিকটক ভিডিও বানানোর, কখনো বা মডেল, আবার কখনো বা চাকরির প্রলোভন দেখিয়ে এসব নারীদের পাচার করতে এই চক্রটি। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য এবং ভিকটিমদের জবানবন্দি মতে এসব অপরাধীদের ফাঁদে পড়ে শত শত নারী প্রতিবেশী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হয়েছেন, যাদের অধিকাংশেরই জায়গা হয়েছে নিষিদ্ধ পল্লীতে। সেখান থেকে ফেরত আসা ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে 3 পাচারকারীকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগ পুলিশ। টিকটক অবশ্যই আমরা অনেকেই ভাবতে পারি যে হয়তো উঠতি বয়সী ছেলে মেয়েদের একটা আনন্দের জায়গা, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ এখান থেকেই এই মেয়েগুলি অন্যদিকে চলে যায় বা অন্যদিকে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা টিকটককে আমরা খুব নেগেটিভলি দেখতেছি এবং এটাতে আমরা আইনের আওতায় নিয়ে আসার। সংবাদ ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, ভিকটিম তরুণীর দেওয়া তথ্য মতে ভারতের নিষিদ্ধ পল্লীতে তিনি বাংলাদেশের আরও অনেককে দেখেছেন। কুষ্টিয়ার বাউল শাহ লালন শাহর মাজারে আয়োজিত টিকটক হ্যাংআউট এ নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে তাকে ইন্ডিয়ায় পাচার করা হয়। এক পর্যায়ে তাকে বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং ওখানে একটি বাসায় রাখা হয়। সেখানে যাওয়ার পরে এই মেয়েটি দেখতে পায় যে আরও কয়েকজন এই হাতিরঝিল এলাকার মেয়ে সেখানে আসে, সেই বাসায় আসে এবং তাদের সঙ্গে তার কথা হয়, পরিচয় হয়। নিষিদ্ধ পল্লীতে বিক্রি করার আগে এসব নারীদের আবাসিক হোটেলে রেখে যৌন নির্যাতনের পাশাপাশি বিবস্ত্র করে ভিডিও ধারণ করে পরিবারের কাছ থেকে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনার প্রভাবে দেশে বেসরকারি বিনোদন কেন্দ্রে 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি অ্যামিউজমেন্ট পার্ক অ্যাসোসিয়েশনের। লোকসান কাটিয়ে উঠতে না পেরে স্থায়ীভাবে বিনোদন কেন্দ্র বন্ধ করে দিয়েছেন অনেকে। স্বাস্থ্যবিধি মেনে বিনোদন পার্কগুলো অবিলম্বে খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে ঘরবন্দি সব বয়সী শিশু কিশোর। এতে গ্যাজেট আসক্তির পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ।
এ অবস্থায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানান অ্যামিউজমেন্ট পার্ক ব্যবসায়ীরা। টিকটক কিন্তু একটা সারা দেশটা সারা পৃথিবীতে এটা কিন্তু একটা বিস্তার লাভ করেছে এবং এটা একটা নেশা জাতীয় মানে একটা নেশার মতো এটার অবস্থান। তা আমরা মনে করি যে আসলে বিনোদনমূলক পার্কগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে এই যে আমাদের প্রজন্ম আছে বা যারা আমাদের যারা ছেলেমেয়ে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম তারা হয়তো কিছুটা ডাইভার্ট হয়, কারণ এখন তো বাড়িতে থাকতে বোর হয়ে যাচ্ছে, একাকিত্ব হচ্ছে। তা আমরা মনে করি একাকিত্বটা কিছুটা হলেও গুছাবে যদি এই বিনোদনমূলক পার্কগুলো খুলে দেওয়া। এসব পার্কের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৩০ লাখ মানুষ। দীর্ঘদিন ধরে পার্ক বন্ধ থাকায় তাদের জীবন জীবিকা হুমকির মুখে বলে জানান সংশ্লিষ্টরা। পর্যটন সেক্টরে গত ১.৫ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকার কিন্তু লস হয়েছে। আমাদের সেক্টরে ডাইরেক্টলি ইনভলভড আছে প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ শ্রমিক, এবং যদি ইনডিরেক্ট সেক্টর চিন্তা করি এর ১০ গুণ বেশি। এতগুলো এন্টারপ্রেনিয়ার্স এখানে ইনভেস্টমেন্ট করেছে, এতগুলো পার্ক বন্ধ করে আমরা বসে আছি, ব্যাংকের লোন দিচ্ছি, দুদিন পরে লোকজনের বেতন কিভাবে দেবো সেটা বুঝতে পারছি না। এদিকে দ্রুত বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশনস বাপা। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে সরকারের করোনাকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ ৫ দফা দাবি জানান সংগঠনের নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রিটিশ এমপি ও বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP26 এর প্রেসিডেন্ট আলোক শর্মা। ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে বৈঠক করেন তিনি। নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য COP26 সম্মেলনের আগে তার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যেসব হুমকির মুখে পড়বে তা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তাগিদ দেন আলোক শর্মা। We were on ensuring that we tackle biodiversity loss at the same time as we're looking to take action to alleviate climate change. এদিকে বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ অগ্রাধিকারের বিষয়টি যুক্তরাজ্যের পক্ষ থেকে আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সাথে তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে COP26 এর সভাপতি আলোক শর্মা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাক্ষাৎকালে আগামী COP26 সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান আলোক শর্মা। রাজধানীতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল নিশ্চিত করতে কেন্দ্রীয় মালিক শ্রমিক নেতাদের যৌথ সভায় তিনি জানান, ঢাকার 8টি স্থানে BRT এর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন তদারকি করা হবে। 5 জুন থেকে রাজধানীর মগবাজারে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে 2020-2021 শিক্ষাবর্ষের ভর্তি ফর্ম বিক্রি শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা 15 জুনের মধ্যে ফর্ম জমা দিতে পারবেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী 1 জুলাই। বিস্তারিত রাবিয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। কলেজ জীবন পার করার পর অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। 5 জুন থেকে এই মেডিকেল কলেজে 2020-2021 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম বিক্রি শুরু হবে। আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে দেশি বিদেশি শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ রয়েছে এই মেডিকেল কলেজে। 5 তারিখ থেকে 15 তারিখ হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউশন। ফর্ম সাথে যারা ইন্টারেস্টেড তারা এসে ফর্ম নেবে এবং জমা দিবে। 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত আমরা ভর্তি নেব। একজন ভালো ডাক্তার বানাবো সেটা না, আমরা একজন ভালো মনের মানুষও তৈরি করার প্রক্রিয়াটা করি এখানে। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে রয়েছে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা। ছাত্রী হোস্টেলের পাশাপাশি আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই মেডিকেল কলেজে। মেডিকেল সায়েন্সটা তো হাতে কলমের শিক্ষা। যেখানে একটা বিজি হসপিটাল আছে, মেয়েরা যত ছাত্রীরা যারা এখানে
সরাসরি পেশেন্ট হ্যান্ডলিং করার সুযোগ পায়। আমি মনে করি যে বাংলাদেশের মেয়েদের জন্য মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য বেস্ট আমরা দাবি করতে পারি। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানকার অত্যাধুনিক ল্যাবে হাতে কলমে শিক্ষা দেয়া হয় দেশ বিদেশের শিক্ষার্থীদের। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদযাপিত হলো মার্কেন্টাইল ব্যাংকের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য মোর্শেদ আলম। এ সময় ডিজিটাল ব্যাংকিং সেবা MBL রেইনবো অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন তিনি। অনুষ্ঠানে ব্যাংকের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরে মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা প্রযুক্তি নির্ভর উন্নত ব্যাংকিংয়ের সুবিধা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এদিকে মার্কেন্টাইল ব্যাংকের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে এটিএন বাংলা। আনন্দমুখর পরিবেশে ব্যাংকের কারওয়ান বাজার শাখায় কেক কেটে দিনটি উদযাপন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ABM ইরাদুল ইসলামের হাতে এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং প্রশাসন, অর্থ ও হিসাব বিভাগের উপদেষ্টা মনিরুজ্জামান মনির। এ সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরিবারের বোঝা না হয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিলেন আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী জিসান মির্জা। নারীর উপর পারিবারিক নির্যাতন বন্ধে পুনাক আইনগত সহায়তা দেবে বলেও জানান তিনি। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রায় 150 অসহায় মানুষকে সহায়তা দেওয়া হয়। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 19 রানে হারায় প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করে 6 উইকেটে 149 রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। জবাবে 130 রানে অল আউট হয় খেলাঘর। দুপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্স 7 উইকেটে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। প্রথমে ব্যাট করে আশরাফুলের 41 রানে ভর করে 7 উইকেটে 151 রান তোলে শেখ জামাল। জবাবে মুমিনুল হকের 63 ও অধিনায়ক মাহমুদুল্লাহর অপরাজিত 54 রানে 3 উইকেটে 156 রান তুলে জয় পায় গাজী গ্রুপ। ওয়ানডে আর টি20 বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। মঙ্গলবার বোর্ড সভা শেষে এক বিবৃতিতে আইসিসি জানায় 2027 আর 2031 সালের বিশ্বকাপ ক্রিকেট খেলবে 14 দল, আর 2024 থেকে 2031 সাল পর্যন্ত টি20 বিশ্বকাপে সুযোগ পাবে 20 দল। এ সময় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট করছেন এসএম আশরাফ। অবশেষে বিশ্ব ক্রিকেটের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিল আইসিসি। 2024 থেকে 2031 সাল পর্যন্ত ক্রিকেটের সূচি চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। পরিকল্পনা অনুযায়ী 8 বছরের চক্রে 2টি বিশ্বকাপ, 4টি টি20 বিশ্বকাপ এবং 2টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে আইসিসি। 2019 সালের বিশ্বকাপে দল কমিয়ে আনা হয়েছিল 10টিতে। এ নিয়ে সমালোচনাও শুনতে হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে। 2023 বিশ্বকাপও হবে একই সংখ্যক দেশ নিয়ে। এরপরই বদলে যাবে চিত্র, বাড়বে দল। 14 দল খেলবে 54 ম্যাচ। টি20 বিশ্বকাপের এবারের আর পরের আসর হবে 16 দল নিয়েই। এরপর 2024, 26, 28 আর 30 বিশ্বকাপ খেলবে 20 দল। এতে সহযোগী দেশগুলো বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণের বেশি সুযোগ পাবে। 2017 এর পর বাতিল হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে 2025 আর 29-এ আবারও এই প্রতিযোগিতা শুরু হবে। খেলবে র্যাঙ্কিংয়ের সেরা 8 দল। এছাড়া 2026 আর 29-এ মহিলাদের বিশ্বকাপে 8 দল থেকে বাড়িয়ে করা হয়েছে 10টি।
আলোচনা হয়েছে এবছরের টি-20 বিশ্বকাপ ভারত থেকে সরানো হবে কিনা তা নিয়েও, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। 28 জুন পর্যন্ত সময় নিয়েছে ভারত। আয়োজকের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমানের নাম। এস এম আশরাফ, এটিএন বাংলা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এই ম্যাচ সামনে রেখে কাতারের প্রস্তুতি নিচ্ছে কোচ জেমি ডের শিষ্যরা। বাংলাদেশের জার্সি গায়ে এটি হবে অধিনায়ক জামাল ভুঁইয়ার 50তম ম্যাচ। আফগানিস্তান শক্তির বিচারে এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। ঘর সামলে রেখে প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার কৌশল করছেন জেমিডে। ম্যাচে ভালো কিছু করতে হলে রক্ষণভাগের খেলোয়াড়দের সতর্ক হয়ে পারফরমেন্স করতে হবে বলে মনে করেন হেড কোচ। লীগ আয়োজন করা ছাড়া হকির উন্নয়ন সম্ভব নয়, তাই বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী জুলাই মাসে হকির দল বদলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে এই সভা অনুষ্ঠিত হয়। হকি খেলার উন্নয়নে প্রধানমন্ত্রী ফেডারেশনকে 1 কোটি টাকার অনুদান দেওয়ায় কার্যনির্বাহী কমিটির সবাই ধন্যবাদ জানান। বর্তমান সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেনিয়াবাদের মেয়াদকাল জুনেই শেষ হয়ে যাওয়ায় সভায় তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় তিনি নতুন সভাপতি শেখ আব্দুল হান্নানের সাথে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এন্ড অফ জুলাইয়ের মধ্যে আমরা দল বদল করতে পারবো এবং কিছু কিছু ক্লাবগুলোর সাথে কিন্তু আমাদের কথাবার্তা হয়ে গেছে, অনেকটা বলা যায়। 2টি ক্লাব আছে যেগুলো তাদের কার্যক্রম ওইভাবে শুরু করতে পারে নাই, তালাবদ্ধ 2টি ক্লাবও আছে এখনও। তো সেগুলো নিয়েও আমরা একটু আলাপ আলোচনা করতেছি এবং আমরা মনে করি যে এই মাননীয় প্রধানমন্ত্রীর যে লিগ শুরু করার ব্যাপারে যে বিষয়টা, এটা তো আমাদের একটা বান্ডিংয়ের মধ্যে আমরা এখন চলে গেছি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সংসদের অধিবেশন শুরু, কাল 6 লাখ কোটি টাকার বাজেট দেবেন অর্থমন্ত্রী। করোনায় স্থগিত 371 ইউনিয়ন পরিষদে ভোট 21 জুন। ঢাকা, সিলেট ও কুমিল্লায় উপনির্বাচন 14 জুলাই। সারা দেশে নয়, করোনার সংক্রমণ ঠেকাতে এলাকা ভিত্তিক লকডাউনের সুপারিশ বিশেষজ্ঞদের। এবার ভাষান্তরে রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে জাতিসংঘ। এবং দেশে ফিরে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা, ভারতে পাচারকারী তরুণীর 3 পাচারকারী আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।